গত পর্বে আমরা জেনেছি বহুদিন পরে মামুন ও প্রতাপের মাঝে ফিরে এলো বুলার প্রসঙ্গ। এই পর্বে আমরা জানব তপন কৌশিককে গোপনে কোথায় নিয়ে চলেছে। এবছর এত বৃষ্টি যে শীতকালেও রেহাই নেই। বর্ষার বৃষ্টি মানুষের গা সহা, কিন্তু শীতের বৃষ্টি ভিজতে অনেকেই ভয় পায়। রাস্তাঘাট একেবারে ফাঁকা। একটা রিকশা দাঁড় করিয়ে রেখেছে তপন। বস্তির মধ্যে এসে কৌশিককে বলল, চট করে তৈরি হয়ে নে, এক্ষুনি যেতে হবে। কৌশিক খাটিয়ায় শুয়ে আছে। জ্বরটা তার ছাড়ছে না কিছুতেই। সে উদাসীনভাবে বলল, আবার কোথায় যেতে হবে, আর পারছি না। তপন বলল, এই জায়গাটা হট হয়ে গেছে, এখানে আর থাকা যাবে না। যে কোনো সময় এই বস্তি রেড হবে। তোর জন্য না, জুট মিলের 2-3 জন ওয়ার্কার একজন ওয়ার্কস ম্যানেজারকে খুন করে অ্যাবসেন্ট করে আছে। পুলিশ একবার এই বস্তিতে ঢুকলে তোকে ঠিক চিনে ফেলবে। ওঠ, উঠে পড়, দেরি করা যাবে না। কৌশিক বলল, কোথায় যাব ঠিক করেছিস? তপনের মুখ চোখ স্বাভাবিক নয়। ভয়, উত্তেজনা, আশঙ্কা অনেক কিছু মিশে আছে। তবু সে ফ্যাকাশেভাবে হাসবার চেষ্টা করে বলল, পমপমের কাছে। কথাটা কৌশিকের বিশ্বাস হলো না। পমপম সম্পর্কে তার মনে একটা গভীর হতাশা জন্মে গেছে। তার মনে হয় পমপমের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। পমপম তাকে ছেড়ে যাবে কিংবা পার্টির সঙ্গে সম্পর্ক অস্বীকার করবে তা হতে পারে না। পমপম সে ধাতুতে গড়া নয়। কিন্তু তপনের কথা শুনে বোঝা যায় না পমপম আর বেঁচে আছে কিনা। কৌশিকের ধারণা পমপমকে হয় আবার পুলিশে ধরেছে, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মফস্বলের কোনো জেলে, অথবা পমপম আর পৃথিবীতে নেই। না হলে পমপম যে কোনো উপায় তার সঙ্গে যোগাযোগ রাখতই। কৌশিক ক্লান্তভাবে বলল, কোথায় পমপম? তপন মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, কালই তার খবর পেয়েছি, সে আছে উল্টোডাঙার একটা বাড়িতে। সত্যি কথা বলছিস? আমি তোকে বাজে কথা বলবো? একটা লুঙ্গির মধ্যে টুকিটাকি জিনিসগুলো নিয়ে বোঁচকা বেঁধে ফেলল তপন। অনেক বই রয়েছে, সেগুলো আর নেওয়া যাবে না। খাটিয়া ছেড়ে উঠে গায়ে একটা জামা গলিয়ে নিতে গেল কৌশিক। তপন তাকে বলল, তোর ওই নোংরা পাজামাটা খুলে ফেল, প্যান্ট পরে নে, রাস্তা দিয়ে একটু ভদ্র সেজে যেতে হবে। মাত্র দিন 25 থাকা হয়েছে এখানে, তবু যেন ঘরটার ওপর একটা মায়া পড়ে গেছে। কৌশিক চারদিক চোখ বুলিয়ে দেখল, এখানে আর ফেরা হবে না। দেয়ালের গায়ে ঠেস দিয়ে রাখা আছে ক্রাচ দুটো। সেদিকে তাকিয়ে কৌশিক জিজ্ঞেস করল, এগুলো কি করব? আমার এখন একটা ক্রাচেই চলে যায়, এমনকি ক্রাচ ছাড়াও মোটামুটি হাঁটতে পারি। তপন বলল, তাহলে ক্রাচ না নিলেই ভালো হয়, পুলিশের রিপোর্টে আছে তোর পা ভাঙা। ঘর থেকে বেরিয়ে দুজনে একটুখানি বৃষ্টি ভিজে এসে রিকশায় উঠল। তপন রিকশাওয়ালাকে বলল, সামনের পর্দাটা টাঙিয়ে দাও। সন্ধে হয়েছে একটু আগে। বৃষ্টির জন্য ওদের সুবিধেই হয়েছে, কারোর নজর পড়বে না রিকশার দিকে। কৌশিক জিজ্ঞেস করল, পমপমের খবর কে তোকে দিল? তপন বলল, দিয়েছে একজন, তুই চিনবি না। উল্টোডাঙায় কার বাড়িতে আছে? আমাদের চেনা কে আছে উল্টোডাঙায়? পমপম আছে একজন দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে। কি ব্যাপার বলতো তপন, তুই ফাম্বেল করছিস কেন? তুই আমাকে মিথ্যে কথা বলছিস না তো? আরে না, মিথ্যে কথা কেন বলবো? অন্যবার আমরা শেষ রাত্রিরে ডেরা ছেড়ে যাই, আজ তুই আমাকে এই সন্ধেবেলা বার করে আনলি যে? বললাম না এই বস্তিতে আর থাকা যাবে না, যে কোনো সময় বস্তি রেইড হবে। সে খবর তোকে কে দিল? তুই আগে থেকে জানলি কি করে? বলেছে একজন, খুব রিলায়েবল সোর্স। সাধারণত এই ধরনের রিলায়েবল সোর্সগুলো পুলিশের ইনফর্মার হয়। আমাকে ধরিয়ে দিলে তুই 1010 টাকা পেতে পারিস তপন। তুই আমাকে এই কথা বললি? আমার আর দুনিয়ায় কারোকে বিশ্বাস হয় না। কৌশিক, তোর পায়ে ধরি, আজ আবার আমার সাথে ঝগড়া লাগাস না। এই তোর গা ছুঁয়ে বলছি, যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে, যদি মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে কোনো দিন তোর সাথে ট্রেচারি করব না। আমি নিজে মরে যাব, সেও ভি আচ্ছা। ওসব লম্বা লম্বা কথা আমি শুনতে চাই না। পমপমের খবর তোকে কে দিয়েছে সে কথা বল ঠিক করে। নিশিতা বলেছে। নিশিতা মানে? কে নিশিতা? কোনোদিন তো এই নাম শুনিনি। আমাদের দলে এই নামে কে আছে? নিশীথ মজুমদার, মানিকতলা পাড়ার। নিশীথ মজুমদার মানে কংগ্রেসি? তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? তুই ছোটবেলায় মানিকতলায় থাকতি। নিশীথদা তোকে চেনেন, পমপমকে চেনেন, তোদের স্নেহ করেন।
সব মানুষকে কি পার্টির লেভেল দিয়ে শুধু বিচার করতে হয়? আলবাত তাই বিচার করতে হবে। যারা শ্রেণী সংগ্রামে বিশ্বাস করে না তারা সবাই আমার শত্রু। প্রথম থেকে সবাইকে শত্রু বলে ধরে নিয়ে এই তো ফল হলো। আমরা এগোতেই পারলাম না। যাক, ওইসব কথা এখন থাক। নিশিদিতা আমাদের হেল্প করছেন ব্যক্তিগতভাবে। তুই আর পম্পম দুজনেই ছোটবেলায় অতুল্য ঘোষের বাড়িতে দিলীপ মেনির সঙ্গে খেলা করতে যেতিস। নিশিদিতা সেই কথা বললেন, ওরা তো আমার ছোট ভাই বোনের মতন। আমি নিশিদিতার কোনো সাহায্য চাই না। আমি তোরও কোনো সাহায্য চাই না। এক্ষুনি আমি রিক্সা থেকে নামবো। আই ক্যান টেক অফ মাই সেলফ। পাগলামি করিস না কৌশিক, তোর পায়ে ধরি। পম্পমের সঙ্গে আগে তোর দেখা করা দরকার কিনা বল। পম্পমকে দেখার পর তোর যা ইচ্ছে করিস। দুর্বল শরীরেও কৌশিক রাগে ফুঁসতে লাগল। তপন জোর করে চেপে ধরে রইল তার দুহাত। নৈহাটি স্টেশনেও আজ ভিড় কম। আজ কিসের যেন একটা সরকারি ছুটির দিন। অফিস ফেরত বাবুরা আজ অনুপস্থিত। এমনি হাঁটতে পারলেও সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট হয় কৌশিকের। তবু তপন তাকে ধরল না। একটা লোকাল ট্রেন থেমেই আছে প্ল্যাটফর্মে। একটি কামরার সামনে দাঁড়িয়ে স্বল্প আলোয় একজন লোক কাগজ পড়ছে। তপন একবার তাকে চকিতে দেখে নিয়ে সেই কামরাতেই উঠল। সেই লোকটি ট্রেন ছাড়ার আগের মুহূর্তে কাগজটা ভাঁজ করে লাফিয়ে উঠে পড়ল এবং দরজার কাছে একটা সিটে বসে চেয়ে রইল বাইরের দিকে। যে কটি স্টেশনে ট্রেন থামল প্রত্যেকবার লোকটি নেমে দাঁড়ালো প্ল্যাটফর্মে। তপন কৌশিককে কথা বলতে নিষেধ করেছে, কিন্তু কৌশিকের সন্দেহ হলো লোকটির হাবভাব দেখে। তপন সেই লোকটির দিকে প্রায় এক দৃষ্টিতে চেয়ে আছে। কৌশিক একবার তপনকে কনুয়ের খোঁচা মেরে জানতে চাইল লোকটি সম্পর্কে। তপন মাথা নাড়ল দুদিকে। উল্টোডাঙ্গা স্টেশনে প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হয়। কৌশিক রেলিং ধরে আস্তে আস্তে নামতে নামতে বারবার পেছন ফিরে তাকালো। সেই লোকটিকে দেখতে পেল না। এখানেও বৃষ্টি পড়ছে, রিকশাও নেই। ওরা মুশকিলে পড়ে গেল। তপন বলল, মিনিট 5 হাঁটতে হবে, পারবি? কৌশিক বলল, পারবো, একটু সময় লাগবে। তুই আমার হাত ধরিস না, সামনে সামনে চল। এই ঠান্ডার মধ্যেও তপনের মুখে ঘাম চকচক করছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। খানিকটা এগোবার পর সে ঘাড় ঘুরিয়ে দেখল ট্রেনের সেই কাগজ পড়া লোকটি খানিকটা দূরত্ব রেখে আসছে এদিকেই। তপন একটা গলির মধ্যে বাঁকল। গলির শেষ বাড়িটা একেবারে নতুন, দোতলা। একতলার ঘরগুলো অন্ধকার। দোতলার একটি ঘরে আলো জ্বলছে, কিন্তু সবকটা জানলায় ভারী পর্দা টানা। গলির দুপাশে আরও নতুন নতুন বাড়ি উঠছে। এখনও লোকজন বিশেষ আসেনি মনে হয়, খুব নির্জন। গলিটার মাঝখানে এসে তপন হঠাৎ ঘুরে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কৌশিক, আমি একটা রিস্ক নিতে বাধ্য হয়েছি। তোকে আগে থেকে বলিনি। তুই শেষ মুহূর্তে যদি বেঁকে বসিস, মানে তোকে একটা মিথ্যে কথা বলেছি। সঙ্গে সঙ্গে কৌশিকের মুখখানা বিকৃত হয়ে গেল। সে একটা ফাঁদে পড়া হিংস্র প্রাণীর মতন একবার সামনের বাড়িটা, একবার গলিটার মুখের দিকে দেখল। গলির মুখে এসে দাঁড়িয়েছে ট্রেনের সেই লোকটি। কৌশিক বলল, শালা স্পাই, তোর 10,000 টাকার লোভ হয়েছে? তপন কৌশিকের হাত চেপে ধরে বলল, শোন, আগে কথাটা শোন। কৌশিক হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে বলল, তুই এক বাপের সন্তান না বেজন্মা? খানকির বাচ্চা, আমাকে ধরিয়ে দিবি? তুই বাঁচতে পারবি না, তোকে খতম করবই। তুই পম্পমের নাম করে টেনে এনে। তপন বলল, কৌশিক শোন, এখানে পম্পম নেই কিন্তু। কৌশিক বলল, পম্পম নেই, আমাকেও মারবি ভেবেছিস? তোর মতন একটা নিমক হারামকে কুচি কুচি করে কাটব। নিজেকে ছাড়াতে না পেরে কৌশিক তপনের হাত কামড়ে ধরল। তপন তবু মুঠি আলগা না করে বলল, এখানে তোর মা আছেন, একবার তোকে দেখা করতেই হবে। কৌশিক মুখ তুলে বিমূঢ়ভাবে বলল, মা? শুয়োরের বাচ্চা, তুই এবার আমার মায়ের নাম বলে ভড়কি দিচ্ছিস? তপন বলল, মাসিমা সত্যি এখানে আছেন। তুই মাসিমার সঙ্গে দেখা করবি না বলেছিলি, কিন্তু মাসিমা কেঁদে কেঁদে পাগলের মতন হয়ে গেছেন। আবার বাজে কথা? না, বাজে কথা নয়, নিশ্চিতদা তোর মাকে এখানে নিয়ে এসেছেন। তোকে বলেছি না মায়ের সঙ্গে আমার বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই? কেন, মাসিমা কি দোষ করেছেন? মাসিমা বলেছেন তোকে শুধু একবার দেখতে চান। উনি নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন যে তুই বেঁচে আছিস। আর তোর মতন একটা ইডিয়েটকে নিয়ে তুই আমার মাকেও বিপদে ফেলতে চাস? সেই জন্যই তো বাড়ির সঙ্গে সম্পর্ক রাখি না। পুলিশ আমার মাকে নিয়েও টানাটানি করবে, মারবে, অত্যাচার করবে।
ও সুরের বাচ্চারা সব পারে। এখানে কেউ টের পাবে না। গলির মোড়ের ওই লোকটাকে ভয় নেই, ও আমাদের সাহায্য করতে এসেছে। ওকে, বলছি তো সাহায্য করতে এসেছে। কৌশিক প্লিজ, বেশি সময় নেই, একবার চল। মাসিমার সামনে রাগারাগি করিস না, মিনিট 5 মধ্যেই চলে যেতে হবে। না, আমি মায়ের সামনে যাব না। এই কীরকম কথা, আমি বুঝতে পারছি না। তুই পম্পমের সঙ্গে দেখা করতে চাস আর নিজের মাকে দেখবি না একবার? এ আবার কিসের বিপ্লব? মাকে কি বলবো? আমি কি মার কাছে ফিরে যেতে পারবো? কিছু বলতে হবে না, মাসিমা শুধু তোকে একবার দেখবেন। বিমর ও কৌশিককে প্রায় টানতে টানতে নিয়ে এলো তপন। সদর দরজা খোলা। দোতলায় সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে আছেন নিশীথ মজুমদার, পাজামা আর খদ্দরের পাঞ্জাবি পরা, তার উপর একটা মুগার চাদর জড়ানো। মধ্যবয়সী বেশ সবল পুরুষ। তার মুখের চাপা উদ্বেগের চিহ্ন মুছে ফেলে তিনি তপনকে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে? তপন বলল, হ্যাঁ, এ পর্যন্ত কোনো গণ্ডগোল হয়নি। নিশীথ মজুমদার কৌশিকের দাড়ি সমেত থুতনিটা ছুঁয়ে বললেন, এই সেই কৌশিক, চিনতে পারে কার সাধ্য। তোকে আমি 6-7 বছরের বাচ্চা দেখেছি, মনে আছে? কৌশিক কোনো উত্তর দিল না। নিশীথ মজুমদার বললেন, খুব হিরো হয়েছিস, জেলের পাঁচিল থেকে লাফ দিয়েছিলি। ওরে, ব্রিটিশ আমলে আমরাও একবার জেল ভেঙেছিলুম। পম্পমের বাবা অশোকদা, উনিও তখন কংগ্রেস করতেন। অশোকদা ছিলেন আমাদের সঙ্গে। তারপর তিনি কৌশিকের কাঁধে সস্নেহ হাত রেখে বললেন, চল, বৌদি বড্ড কান্নাকাটি করছেন। আলো জ্বলা ঘরটির দরজা ঠেলে খুলে ফেলে নিশীথ মজুমদার বললেন, বৌদি, এই নিন আপনার ছেলে, এবার বিশ্বাস হলো তো? একটা বেতের চেয়ারে বসেছিলেন অলকা। ছুটে এসে কৌশিকের মাথাটা দুহাতে জড়িয়ে ধরে কুসু কুসু বলে হু হু করে কাঁদতে লাগলেন। কৌশিকের চোখ জ্বালা করছে, কিন্তু কান্না আসছে না। তার কান্না শুকিয়ে গেছে। সে আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা, ভালো আছো তো? পিন্টু, সোমারা ভালো আছে? অলকা আবার শুধু বললেন, কুসু। কৌশিক শান্তভাবে বলল, মা, শুধু কাঁদলে তো চলবে না, বেশি সময় নেই। অলকা চোখ মুছতে লাগলেন, কিন্তু তিনি হেঁচকি থামাতে পারছেন না। একটুক্ষণ কৌশিকের সারা গায়ে হাত বুলিয়ে কোনো রকমে নিজেকে সামলে বললেন, আমি নিশীথকে ধরেছিলুম কোনো রকমে একবার দেখা করিয়ে দেবার জন্য। হ্যাঁ রে, এভাবে কতদিন চলবে? তুই কোথায় থাকিস এখন? কোনো ঠিক নেই মা। তুই আমাদের হুগলির বাড়িতে গিয়ে থাক, ওখানে কেউ টের পাবে না। পুলিশ ঠিক তাড়া করে যাবে। মামাদের ওখানে থাকলে মামারাই বিপদে পড়বে। তাহলে তুই বিলেত চলে যা। বাবলু গেছে, আরও অনেকেই তো গেছে শুনেছি। আগে যারা চলে গেছে তারা গেছে, এখন যাওয়া যাবে না। তুমি ওজন্য ভেবো না, আমি ঠিক থাকব। নিশীথ মজুমদার ইচ্ছে করেই এ সময় ঘরে থাকেননি। তপনকে নিয়ে তিনি গল্প করছেন বারান্দায় দাঁড়িয়ে। এই বারান্দা থেকে গলির মোড় পর্যন্ত দেখা যায়। একটু পরে তপন চঞ্চল হয়ে উঠে বলল, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। নিশীথ মজুমদার সেই ঘরের দরজায় টকটক শব্দ করে বললেন, বৌদি, এবার ওকে ছেড়ে দিতে হবে। কৌশিক বলল, মা, এবার যাই, তোমরা ভালো থেকো। অলকা বললেন, আর একটু দাঁড়া। আসলে দাঁড়াতেই অসুবিধে হচ্ছে কৌশিকের, পায়ে ব্যথা করছে, শরীরটা অসম্ভব দুর্বল লাগছে হঠাৎ। কিন্তু অলকা দাঁড়িয়ে আছেন বলে সে বসতেও পারেনি এতক্ষণ। মায়ের সামনে কোনো রকম অসুস্থতা সে দেখাতে চায় না। অলকা হ্যান্ডব্যাগ খুলে একতারা 100 টাকার নোট বার করে বললেন, এগুলো তোর কাছে রাখ। নোটগুলোর দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত দ্বিধা করল কৌশিক। তারপর 2খানা 100 টাকার নোট তুলে নিল। অলকা বললেন, এই সবগুলোই রাখ তোর কাছে, তোর জন্য এনেছি কুসু। কৌশিক বলল, না, এতেই হবে। অলকা তবু 2-3 বার জোর করতে থাকলে কৌশিক দৃঢ়ভাবে বলল, মা, আমরা যে কাজ করতে নেমেছি তাতে লোভ করতে নেই, বেশি টাকাও সঙ্গে রাখতে নেই। বলছি তো, এতেই চলে যাবে এখন। মা, যাই। চোখের জল মুছে অলকা ব্যাগ থেকে 2খানা ইনল্যান্ড চিঠি বার করে বললেন, এই দেখ, পম্পম আমাকে লিখেছে, তুই ওকেও কোনো খবর দিস না। চিঠি 2খানা প্রায় ছোঁ মেরে নিয়ে নিল কৌশিক। দ্রুত চোখ বোলালো। 2টো চিঠি বেশ সংক্ষিপ্ত। বহরমপুরের এক নার্সিংহোমের ঠিকানা। পম্পম অসুস্থ হয়ে সেখানে আছে। কৌশিকের সন্ধান হারিয়ে ফেলেছে বলে
অলকার কাছ থেকে কৌশিকের ঠিকানা জানতে চায়। চিঠির হাতের লেখা পমপমের নয়, কিন্তু তলার সইটা আঁকাবাঁকা হলেও পমপমেরই। চিঠি দুখানা পকেটে ভরে নিয়ে কৌশিক এই প্রথম নিজে থেকে জড়িয়ে ধরল মাকে। এতক্ষণে তার চোখে জলও এসেছে। সে বাষ্প জড়ানো গলায় বলল, আমার জন্য চিন্তা করো না মা, আমি ঠিক থাকব, শরীরের যত্ন নিও। ঘর থেকে বেরিয়ে এসে কৌশিক বলল, আমি এক্ষুনি বহরমপুর যাব। নিশীথ মজুমদার বললেন, চলো, আমি তোমাদের গলির মোড় পর্যন্ত পৌঁছে দিচ্ছি। বৌদির জন্য ভাবিস না কুসু, বৌদিকে পুলিশ ডিস্টার্ব করবে না। তোর বাবা একসময় আমাদের কত সাহায্য করেছেন। গলির মোড়ে এখন একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। ট্রেনের সেই লোকটি আড়ালে কোথাও ছিল। এখন এগিয়ে এসে ট্যাক্সির দরজা খুলে দিয়ে তপনকে বলল, হাওড়া স্টেশনে কিংবা শিয়ালদায় যাইস না, নৈহাটিতেও যাইস না। সে নিজে উঠল না। ট্যাক্সির গায়ে দুবার চাপড় মারতেই ড্রাইভার ছেড়ে দিল। কৌশিকের শরীর অস্থির অস্থির করছে। তার অসুস্থ শরীরে এতখানি আবেগ সহ্য হয়নি। এই রকম সময় গোটাকতক অ্যাস্ট্রো জাতীয় ট্যাবলেট খেলে তার উপকার হয়। তপনের কাছ থেকে পোঁটলাটা নিয়ে খুলে সে ট্যাবলেট বার করল, কিন্তু একটু জল না হলে খাবে কি করে? সে ঝুঁকে ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করল, আপনার কাছে জলের বোতল আছে? তপন বলল, নিশীথদার ওখানে জলের কথা বললি না? নিশীথদা কিছু খাবারের ব্যবস্থা করবেন বলেছিলেন, আমি বারণ করলাম। ড্রাইভারটি বলল, রাস্তার ধারে কোনো টিউবওয়েল দেখলে থামাবো? আমার কাছে তো ডিস্টিলড ওয়াটার আছে ব্যাটারিতে দেবার জন্য। কৌশিক বলল, ওই ডিস্টিলড ওয়াটারই দিন, একটুখানি, এক ঢোক। ওষুধ খাবার পর মাথাটা হেলিয়ে দিয়ে কৌশিক বলল, ওই যে লোকটা ট্রেনে আমাদের ফলো করছিল, শেষে ট্যাক্সিতে উঠিয়ে দিল, ও কে রে? নিশীথদার লোক? তপন আড়ষ্ট গলায় বলল, তোকে আগে ওর কথা জানাইনি, তুই রেগে যেতিস। আমাদের অনেক সাহায্য করেছে। কোন পার্টির লোক সেটা আগে বল। কোনো পার্টির না, উনি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের লোক, আমার চেনা। তুই বুঝি আজকাল পুলিশের সঙ্গেও মাখামাখি শুরু করেছিস? কৌশিক, তোকে আগে একদিন বলেছিলাম, তোর মনে নেই? ওনার বাড়ি ইস্ট বেঙ্গলে, আমাদেরই সরাইল গ্রামে। কথায় কথায় আমাদের সাথে একটা আত্মীয়তাও বেরিয়ে গেল, তাই উনি আমাকে ছোট ভাইয়ের মতন সাহায্য করছেন, নিজের ডিপার্টমেন্টের কারুকে না জানিয়ে, রিস্ক নিয়ে। অন্য পুলিশ আমাদের ফলো করছে কি না সেটা উনিই ভালো বুঝতে পারবেন। ওনার জন্যই কোনো বিপদ হয়নি। কৌশিক ক্লান্তভাবে একটা দীর্ঘশ্বাস ফেলল, চোখ বুজে রইল খানিকক্ষণ। তারপর আস্তে আস্তে বলল, একটা সিগারেট দিবি? ধরিয়ে দে, আমার বড্ড শরীরটা খারাপ লাগছে। ট্যাক্সি নিয়ে কত দূর যাব? ও, এই নে, মা দিয়েছে। 100 টাকার নোট দুটো সে বাড়িয়ে দিল তপনের দিকে। তপন বলল, আমি নিয়ে কি করব, তোর কাছে রাখ। হাত বাড়িয়ে তপনের কাঁধ ছুঁয়ে কৌশিক বলল, তুই আমার ওপর রাগ করেছিস? আমি তোকে খুব খারাপ খারাপ গালাগাল দিয়েছি। আগে কোনোদিন আমি এসব গালাগাল উচ্চারণও করতুম না। মাথাটা কী যে হয়ে যায় মাঝে মাঝে। তপন শুকনোভাবে বলল, গালাগালটা কিছু না, রাগের মাথায় লোকে খারাপ কথা বলতে পারে, কিন্তু আসল ব্যাপার হলো আমাদের মধ্যে অবিশ্বাস এসে যাচ্ছে। তুই আমাকে যখন তখন সন্দেহ করিস। যদি আমরা নিজেরাই নিজেদের বিশ্বাস করতে না পারি, তাহলে আর কি বাকি রইল? আমি ক্ষমা চাইছি তপন। ক্ষমা চাইবার কিছু নেই। তুই তাহলে মনে করিস যে আমি তোকে সত্যিই ধরিয়ে দিতে পারি? মানুষ যে একেবারে বিশ্বাস করে না সেরকম কথাও এক এক সময় মুখ দিয়ে বলে ফেলে। দিনের পর দিন একা থাকলে বোধহয় এরকম হয়। আমি আর একা থাকতে পারছি না। কবে আবার কাজ শুরু করব? আজ রাতে তোকে কোথায় রাখবো সেইটাই ভাবছি। আমি আজ রাত্রিরেই বহরমপুর যাব, যে কোনো উপায়। ভবেনদা হাওড়া আর শিয়ালদায় যেতে বারণ করল, নিশ্চয়ই কিছু বিপদ আছে। তাহলে বহরমপুর যাওয়া যাবে কি করে? সন্ধ্যের পর কি অত দূর বাস যায়? শিয়ালদার বদলে দমদম থেকে ট্রেনে উঠব, রাত্রিটা ট্রেনেই কেটে যাবে। কাল সকালে বহরমপুর ডেঞ্জারাস জায়গা এখন। আমি বরং ভাবছিলাম বসিরহাট কিংবা বনগাঁয় জয় বাংলার বর্ডারে গেলে কেমন হয়। কোনো রিফিউজি ক্যাম্পে ঢুকে গেলে পুলিশ সন্দেহ করবে না। আমাকে বহরমপুর যেতেই হবে। তুই পমপমের খবর সত্যিই জানতিস না? পমপম নিজের হাতে চিঠি পর্যন্ত লিখতে পারে না।
বহরমপুরে নেমে সরাসরি নার্সিংহোমে না গিয়ে তপন বাসস্ট্যান্ডের কাছে খুব সস্তার এক হোটেলে একখানা ঘর ভাড়া নিল। কৌশিক সারাদিন শুয়ে রইল সেখানে। ট্রেনে ছারপোকার কামড়ে তার সারা শরীর ফুলে গেছে প্রায়। পেটে আবার যন্ত্রণা শুরু হয়েছে। বুলেটটা যেন মাঝে মাঝে পেটের মধ্যে নড়াচড়া করে, সে টের পায়। নার্সিংহোমটা একবার ঘুরে দেখে এলো তপন। সেখানে পম্পম সেনগুপ্ত নামে কোনো পেশেন্ট নেই। অবশ্য পম্পম অন্য নাম নিতেই পারে। এত জায়গা থাকতে পম্পম বহরমপুরের এক নার্সিংহোমে কেন আসবে তা বোঝা যাচ্ছে না। রাত 8:30টার পর পেটের ব্যথাটা একটু কমলে কৌশিক ছোট ছেলের মতন বায়না ধরল সে নিজে একবার নার্সিংহোমে গিয়ে দেখে আসবে। পম্পম নিশ্চয়ই সেখানে আছে। এই সময় যে বাইরের কোনো লোককে নার্সিংহোমে ঢুকতেই দেওয়া হয় না, সে কথা কিছুতেই সে শুনবে না। তখন কৌশিকের একটা কথা মনে পড়ল। একসময় এই বহরমপুরের জেলেই তাকে থাকতে হয়েছিল কয়েক মাস। সেই সময় অলি একবার দেখতে এসেছিল তাকে। তখন নকশালদের সঙ্গে কেউ কোনো রকম সম্পর্কের কথা স্বীকার করতে চায় না। তবু অলি এসেছিল সাহস করে। সে এনেছিল পম্পমের খবর, অতীনের খবর। পরে পম্পমের কাছে কৌশিক শুনেছিল যে বহরমপুরে অলির এক মামা থাকেন। তিনি ডাক্তার। তিনি নকশালদের কিছু কিছু সাহায্য করেন। কি যেন অলির সে ডাক্তার মামার নাম? শক্তি না শান্তি? শক্তি মজুমদার, শান্তি মজুমদার, এই দুটোর একটা হবেই। এবারে তপনকে বেরোতেই হলো কৌশিককে নিয়ে। বহরমপুর শহরটা 1 বছর আগেও যতটা ভয়ের জায়গা ছিল এখন আর ততটা নেই। সীমান্ত বেশি দূরে নয়। এখানেও জয় বাংলার প্রচুর লোক গিজগিজ করছে। এখানে ট্রেনিং ক্যাম্প হয়েছে 2টো। রাস্তা দিয়ে মুক্তিযোদ্ধারা যখন তখন দল বেঁধে যাতায়াত করে। পুলিশি ব্যবস্থা কিছুটা শিথিল। নার্সিংহোমটা কাছেই। গেটের বাইরেই প্রধান ডাক্তারের নাম লেখা, শান্তিময় মজুমদার। কৌশিকের যেন চোখ জ্বলে উঠল। প্রবল মনঃসংযোগে সে স্মৃতি থেকে এই নামটা উদ্ধার করেছে। পম্পম একবারই মাত্র নামটা উল্লেখ করেছিল। এখন বোঝা যাচ্ছে অলির সঙ্গে চেনাশোনার সূত্রেই পম্পম এখানে এসেছে। কৌশিক বলল, দিস ইজ ইট, পম্পম এখানে থাকতে বাধ্য। শোন তপন, ডাক্তারটি যদি এখন আমাদের সঙ্গে দেখা করতে না চায় তাহলে একদিনের জন্য আমি এখানে ভর্তি হয়ে যাব। বলবি আমি গুরুতর অসুস্থ। তোর কাছে তো এখনও 100 টাকা আছে। ভেতরের কাউন্টারে একটি লোক ঘাড় নিচু করে কি যেন লিখে চলেছে। কৌশিক তার সামনে গিয়ে বলল, দেখুন, ডক্টর মজুমদারের সঙ্গে একবার দেখা করতে চাই। লোকটি মুখ না তুলেই বলল, এখন তো দেখা হবে না, কাল সকালে 9টার পর আসবেন। কৌশিক বলল, আমার পেটে সাংঘাতিক ব্যথা হচ্ছে, নিঃশ্বাস ফেলতে পারছি না। কোনো ডাক্তার অ্যাটেন্ড না করলে মরে যাব, আমাকে ভর্তি করে নিন। লোকটি বলল, একটাও তো বেড খালি নেই ভাই, হাসপাতালে চলে যান। কৌশিক সোজা হয়ে দাঁড়িয়ে বড় করে দম নিল। কোমরের কাছে হাত বুলালো একবার। এখন সে তার রিভলভারটার অভাব খুব বোধ করছে। এই লোকটার কপালে রিভলভারের নলটা ঠেকালেই কাজ হয়ে যেত। অস্ত্র নেই, গায়ের জোর নেই, এমনকি গলার জোরও এমন কমে গেছে যে কৌশিক ওকে ধমকেও ভয় দেখাতে পারবে না। সে একবার তপনের দিকে তাকালো। এইসব ব্যাপারে তপন খুব সুবিধে করতে পারে না। তার চেহারা বা কথা শুনলে কেউ সমীহ করে না। কৌশিক খুবই বিনীতভাবে বলল, দয়া করে একবার মুখ তুলে আমার কথাটা শুনবেন। আমরা কলকাতা থেকে এসেছি। ভবানীপুরের বিমানবিহারী চৌধুরীর মেয়ে অলি চৌধুরী আমাদের পাঠিয়েছেন। তিনি ডক্টর মজুমদারের ভাগ্নি হন। ডক্টর মজুমদার নাম শুনলেই চিনতে পারবেন। আপনি অনুগ্রহ করে তাকে একবার খবর দিন যে অলির কাছ থেকে কৌশিক রায় নামে একজন এসেছে, বিশেষ দরকার। বুঝতেই পারছেন, খুব দরকার না থাকলে এই সময় ডিস্টার্ব করতুম না। লোকটি এবার কাউন্টার ছেড়ে বেরিয়ে এসে পাশের একটা ছোট্ট ঘর দেখিয়ে বলল, এখানে বসুন। আপনাদের ভাগ্য ভালো, ডাক্তারবাবুর আর ঠিক 5 মিনিট বাদে ডিএমের বাংলোয় তাস খেলতে যাবার কথা। একটু বাদে সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন অলির ছোট মামা। সাদা প্যান্ট শার্টের ওপর একটা সাদা পুলোভার পরা। তিনি দুজনের ওপর চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে কৌশিক রায়কে? কৌশিক আগেই উঠে দাঁড়িয়েছে। খানিকটা নার্ভাসভাবে বলল, আমি। ঠোঁটে বিদ্রুপ ও কৌতুক মেশানো একটা হাসির ঝিলিক দিয়ে শান্তিময় বললেন, এতদিনে বাবু কৌশিক রায়ের আসবার সময় হলো। আমরা 2 মাস ধরে আপনার প্রতীক্ষায় বসে আছি, প্রায় সবরই প্রতীক্ষার মতন। কৌশিক ঠিক বুঝতে না পেরে বলল,
আমার জন্য? শান্তিময় বললেন, ইয়েস, পুলিশ আপনার জন্য এখানে ফাঁদ পেতে রেখেছে। আপনি এলেই খপ করে ধরবে। দরজার দিকে তাকাচ্ছেন কি? এখান থেকে পালানো সহজ? কৌশিক শান্তিময়ের চোখে চোখ রেখে বলল, আমাদের যারা ধরিয়ে দেয় তাদের কিছুতেই আমরা ক্ষমা করি না। আমাদের কেউ না কেউ এসে ঠিক প্রতিশোধ নিয়ে যাবে। ডাক্তার অনুচ্চ শব্দে হাসলেন, তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন, এখনও তেজ খানিকটা অবশিষ্ট আছে দেখছি। অত উত্তেজিত হবার কিছু নেই। আমার এই নার্সিংহোমের প্রেমিসেসের মধ্যে আজ অবধি আমি পুলিশ ঢুকতে দিইনি। একটা কথা জিজ্ঞেস করি, অলি চলে গেছে আমেরিকায়, সে তোমাদের এখানে পাঠালো কি করে? কৌশিক বলল, অলি পাঠায়নি, অলির নামটা নিতে হলো, না হলে আপনার সঙ্গে দেখা করতে দিচ্ছিল না। আপনাকে বেশিক্ষণ আটকাবো না, আমি শুধু একটা কথাই জানতে চাই। পম্পম সেনগুপ্ত অলির খুব বন্ধু, সে কি এখানে আছে? শান্তিময় বললেন, পম্পমের আরেক বন্ধু কৌশিক রায় কেন পম্পমকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সেটা জানতে পারি কি? সাংঘাতিক বিমর্ষভাবে কৌশিক বলল, কি হয়েছে পম্পমের? এসো আমার সঙ্গে। পুরনো আমলের বাড়ি, ওপরে ওঠার সিঁড়িটা বিরাট লম্বা। সেই সিঁড়ির মুখে এসে কৌশিক একটু থমকে গেল। তপন মৃদু গলায় বলল, তুই আমার কাঁধে ভর দে, আমি ধরে ধরে তুলছি। শান্তিময় মুখ ফিরিয়ে কৌশিককে ভালো করে দেখলেন, তারপর তপনকে বললেন, তুমি ভাই বাঁ দিকটা ধরো, আমি এই দিক ধরছি। সেইভাবে উঠতে পারবে না স্ট্রেচার আনবো? কৌশিক বলল, এই ঠিক আছে, আমার সিঁড়ি ভাঙতে একটু কষ্ট হয়। শান্তিময় বললেন, একটু? তোমার গায়ে বেশ জ্বর, মুখের চামড়া দেখলেই বোঝা যায় দারুণ অ্যানিমিয়া। তোমার শরীরের আর কি আছে? তোমার সম্পর্কে আমরা অনেক কিছু জানি। তোমার 2 পা ভেঙেছিল, কাঁধে আর পেটে গুলি ঢুকেছে। তপন বলল, পেটের মধ্যে এখনও গুলিটা রয়েছে। শান্তিময় বললেন, পেটের মধ্যে গুলি নিয়েও অনেকে বহুদিন বেঁচে থাকতে পারে, কিন্তু এই অ্যানিমিয়াটা খুব ভয়ের। পম্পম যে এখানে আছে সে খবর বুঝি তোমরা আগে পাওনি? কৌশিক বলল, মাত্র আজই পেয়েছি। এর আগে আমার বন্ধু তপন ওকে তন্ন তন্ন করে খুঁজেছে, কোনো ট্রেস পায়নি। শান্তিময় বললেন, পম্পমের বাবা ওকে কলকাতার একটা নার্সিংহোমে ভর্তি করাতে চেয়েছিলেন, কিন্তু পম্পম বাবার পয়সায় চিকিৎসা করাবে না বলে বাবার সঙ্গে ঝগড়া করে দুম করে চলে এসেছিল এখানে। তাও এসেছিল নিতান্তই মনের জোরে। তখন ওর একা একা চলাফেরা করার ক্ষমতাই ছিল না। আসবার সময় তোমাদের নামে বাড়িতে একটা চিঠি লিখে রেখে এসেছিল, তোমরা সেটা পাওনি? তপন বলল, আমি 3-4 বার পম্পমদের বাড়িতে গেছি, ওর বাবার সঙ্গেও দেখা করেছি। চিঠি তো দেওয়া হয়ইনি, কোনো খবরও দেননি পম্পম সম্পর্কে। উনি জানেন যে পম্পম এখানে আছে, উনি 2 বার এসে দেখেও গেছেন। এদিকে মুশকিল হয়েছে কি, তোমাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে পম্পম অসম্ভব ডিপ্রেশনে ভুগছে। তার ধারণা হয়েছে, আমি ফ্র্যাঙ্কলি বলছি, কৌশিক রায় সম্ভবত বেঁচে নেই, আর তার বন্ধু তপন সব সম্পর্ক ত্যাগ করেছে। এই ডিপ্রেশনের ফল কি জানো? কৌশিক রায় বেঁচে নেই এই কথা চিন্তা করতে করতে পম্পমের নিজের বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেছে। যে পেশেন্ট নিজে বাঁচতে চায় না তাকে ডাক্তাররা কতদিন বাঁচিয়ে রাখতে পারে? তপন আর শান্তিময় প্রায় বহন করেই কৌশিককে নিয়ে এলেন 3 তলায়। তারপর দুজনেই হাঁপাতে লাগলেন। সিঁড়ির মুখের কোলাপসিবল গেট টেনে বন্ধ করে দিয়ে শান্তিময় বললেন, ওপরতলাটায় আমরা নিজেরা থাকি, আর পম্পম থাকে। আরও একটা গেস্ট রুম আছে, সেখানে আজ তোমরা দুজনে থাকবে। পম্পম একটা লোহার খাটে শুয়ে আছে, গভীরভাবে ঘুমন্ত। তার চেহারাটা শুকিয়ে এত ছোট হয়ে গেছে যে তাকে চেনাই যায় না। তার শিয়রের কাছে এসে দাঁড়ালো ওরা 3 জন। শান্তিময় পম্পমের কপালটা ছুঁয়ে বললেন, হেভি সিডেটিভ দিয়ে ওকে ঘুম পাড়াতে হয়, নইলে পেটের ব্যথায় চিৎকার করতে থাকে। অনেক চেষ্টা করেও ওই ব্যথাটা কমানো যাচ্ছে না। আমার ধারণা ওটা সাইকোসোম্যাটিক। তবে লালবাজারে যে পুলিশ অফিসারটি পম্পমের শরীরের প্রাইভেট পার্টসেও টর্চার করেছে, আমারই এক এক সময় ইচ্ছে করে তাকে গুলি করে মেরে আসি। তোমরা এত কনস্টেবল মারো, তাকে কিছু করতে পারলে না? কৌশিক চোয়াল শক্ত করে বলল, তাকে কেউ বাঁচাতে পারবে না। সেখান থেকে জানলার কাছে সরে গিয়ে শান্তিময় বললেন, কৌশিক রায়, এ কী ধরনের বিপ্লব তোমাদের? যুদ্ধে যারা আহত হবে তাদের জন্য একটা চিকিৎসক স্কোয়াড তৈরি করার কথা আগে ভাবনি?
পুলিশের তাড়া খেয়ে যারা আত্মগোপন করবে তারা যে কোথায় শেল্টার নেবে, খবর কী করে জোগাড় হবে, সে সম্পর্কে প্ল্যান নেওয়া উচিত ছিল না? লোকের কাছ থেকে বন্দুক কাটছ, বুলেট কোথা থেকে পাবে তা ভেবেছ? হঠাৎ থেমে গিয়ে শান্তিময় বললেন, যাক, তোমরা আমার কাছে এসে পড়েছ বলেই আমি তোমাদের ওপর উপদেশ ঝাড়তে চাই না। আমার এই এক দোষ হয়েছে ইদানিং, বেশি বকবক করা। তবু একটা কথা বলবই, কৌশিক, তপন, তোমাদের বাঁচতে হবে। বেঁচে না থাকলে কিসের বিপ্লব, কিসের দেশোদ্ধার, কিসের গরিবের উন্নতি? অকারণে প্রাণ দিলে এর কোনোটাই হয় না। হ্যাঁ, মানছি, বড় একটা কাজের জন্য, মহৎ একটা উদ্দেশ্যর জন্য মানুষ অনেক সময় প্রাণ দিতে দ্বিধা করে না। কিন্তু তাতে সেই মহৎ উদ্দেশ্যটা যাতে একটুখানি সফল হয় কিংবা অন্যরা প্রেরণা পায়, সেটাও তো দেখতে হবে। শুধু শুধু ব্যর্থ মৃত্যু, এত চমৎকার সব প্রাণ, এগুলো নষ্ট হতে দেখলে আমি সহ্য করতে পারি না। বাঁচতে হবে, বাঁচাতে হবে, বেঁচে থেকে উদ্দেশ্য সফল করতে হবে। এই যে তোমাদের নেতা মানিক ভট্টাচার্য, তাকে দেখতে গিয়েছিলাম, কি সামান্যভাবে, মিনিংলেসভাবে তার মৃত্যু হলো বলো তো? কৌশিক বলল, আপনি মানিকদাকে দেখেছেন? দেখেছি বলতে পারো, আবার দেখিনিও বটে। একটা ডেড বডি দেখা মানে সেই লোকটিকে তো দেখা নয়। আমাকে ডেকে নিয়ে গেল এত দেরি করে, ততক্ষণে সব শেষ। পরে অলির কাছে, পম্পমের কাছে শুনেছি তোমাদের নেতা ওই মানিকবাবুর কথা। এমন একটা মহৎ মানুষ প্রাণ দিলেন সামান্য পার্টি রাইফেলরির জন্য। এতে দেশের কি উপকারটা হলো শুনি? বাঁচতে না শিখলে, জীবনটাকে ভালোবাসতে না শিখলে কি পৃথিবীটাকে ভালোবাসা যায়? কৌশিক একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মানিকদাকে রক্ষা করার জন্য অতীন একজনকে মারতে বাধ্য হয়েছিল। তারপর খুনের অপবাদ নিয়ে দেশান্তরী হয়েছে। তারপরেও পার্টির ছেলেরা মানিকদাকে বাঁচিয়ে রাখতে পারল না। একটু পরে ঘরে আরেকজন মহিলা ঢুকলেন। শান্তিময় পরিচয় করিয়ে দিলেন, এই আমার স্ত্রী রীতা, অলির খুব ফেভারিট মামিমা। আর রীতা, এই শ্রীমান হচ্ছে সেই ফেমাস কৌশিক রায়, যার নাম আমরা রোজ জপ করছি। রীতা রাগ রাগ মুখ করে বললেন, আপনারা এতদিন পর এলেন? ভয় পেয়ে পালিয়েছিলেন? পম্পম আপনার জন্য কি কষ্ট পেয়েছে তা শুধু আমরাই জানি। কৌশিক কাতরভাবে হাসল। তারা যে কী অবস্থায় এই 2 মাস কাটিয়েছে, সেই কাহিনী এদের শুনিয়ে লাভ নেই। তারপর 2 দিন কেটে গেল সেখানে। তপন চলে যেতে চাইলেও শান্তিময় তাকেও ছাড়লেন না। তপনের যে ইতিমধ্যে টিবি হয়ে বসে আছে তা সে নিজেই জানত না। কৌশিকের জন্য সে নিজের দিকে মনোযোগ দেওয়ার সময় পায়নি। 3য় দিনে শান্তিময় একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। তিনি এই নার্সিংহোমের মধ্যেই কৌশিক আর পম্পমের বিয়ে দিতে চান। তিনি পম্পমের বিছানার পাশে কৌশিককে দাঁড় করিয়ে বললেন, দেখো, তোমরা দুটি আহত দুঃখী মানুষ। তোমরা আর কতদিন বাঁচবে সে গ্যারান্টি আমি দিতে পারি না। তবু তোমরা যদি মনের দিক থেকে পরস্পরের খুব কাছাকাছি থাকো, আপাতত বিপ্লব টিপ্লব ভুলে শুধু দুজনে দুজনের ওপর নির্ভর করো, তাহলে তোমাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হলেও হতে পারে, এই আমার ধারণা। যদি কোনোদিন পুরো সুস্থ হয়ে ওঠো, তাহলে আবার আদর্শ নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বে না হয়। আপাতত আমি এখানে আর একটা খাট এনে দিচ্ছি, তোমরা রাত্রিরেও পাশাপাশি থাকবে। রীতা আর তপন দুজনেই খুব উৎসাহের সঙ্গে সমর্থন করল এ প্রস্তাব। পম্পম হ্যাঁ কিংবা না কিছুই বলল না, চুপ করে চেয়ে রইল। কৌশিক ক্ষীণ আপত্তি জানিয়ে বলল, এক ঘরে পাশাপাশি খাটে থাকতে পারি, আমার সেটাই ইচ্ছে, কিন্তু তার জন্য কি বিয়ে করার দরকার আছে? শান্তিময় বললেন, আমি বিয়ের শাস্ত্রীয় কিংবা মরাল দিকটার কথা বলছি না। 2টি সুস্থ যুবক যুবতী স্বেচ্ছায় লিভিং টুগেদার করলেও আমার বলার কিছু নেই। কিন্তু তোমরা যেহেতু অসুস্থ, দুর্বল, সেই জন্যই এই সামাজিক বন্ধনটায় তোমাদের ক্ষেত্রে টোটকার কাজ করতে পারে। কেন, বিয়েতে তোমার আপত্তিই বা কিসের? পরদিনই শান্তিময় ডেকে আনলেন একজন ম্যারেজ রেজিস্ট্রার। তার খাতায় 1 মাস আগের ডেট দিয়ে নোটিশ বসানো হলো। তারপর তিনি পম্পম আর কৌশিকের আইনসিদ্ধ বিয়ের পুরোহিত হয়ে বসলেন 2টি লোহার খাটের মাঝখানের চেয়ারে। পম্পম নিচে নামতে পারে না, তার নিম্নাঙ্গে ক্যাথিটার লাগানো। রীতা একখানা নতুন শাড়ি পরিয়ে তাকে বসিয়ে দিয়েছেন। পেটের ব্যথা যাতে না বাড়ে সেজন্য পম্পমকে সারাদিন সলিড ফুড কিছু না দিয়ে শুধু গ্লুকোজ খাওয়ানো হয়েছে। পম্পমের আজ জ্ঞান আছে পুরোপুরি। সে এমনকি একবার রসিকতা করে বলল,
কৌশিকের দাড়িটা কামিয়ে দিলে না, এমন ঝোপ জঙ্গলের মতন দাড়িওয়ালা বর আমি আগে দেখিনি। কৌশিকও বলল, আহা, ক্যাথিটার লাগানো নববধূই বা পৃথিবীতে কে আগে দেখেছে। এ বিয়েতে কোনো মন্ত্র নেই। আইনের শুকনো কথাগুলো উচ্চারণ করার পর রেজিস্ট্রার মহোদয় নিজস্ব একটি বাক্য উচ্চারণ করলেন, আপনাদের বিবাহ দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ হোক। তপন বেরিয়ে গিয়ে কোথা থেকে জোগাড় করে এনেছে একরাশ নানা ধরনের ফুল। সেইগুলো সে ছড়িয়ে দিল কৌশিক আর পমপমের লোহার খাটে। বিয়ে হলো, আর ফুলশয্যা হবে না? পরবর্তী পর্বে আমরা জানব পার্টিতে এসেও অতীনের মনে পড়ছে অলির কথা।